সুপ্রিয় দর্শক শ্রোতা, বাঙালির শিল্প সাহিত্যের আবেগের জায়গা, উচ্ছলতার জায়গা আমাদের অমর একুশের এই বইমেলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অমর একুশের বইমেলায় ইত্যাদি প্রকাশনীর স্টলে। এই প্রকাশনী থেকে একজন লেখকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক এবং তার বই ব্যাপক বিক্রি হচ্ছে এই বইমেলায়। একাধিক সংস্করণ শেষ হয়ে গেছে বলে প্রকাশক আমাদের জানিয়েছেন। বইটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। বইটির নাম আগুন জনম। এই আগুন জনম বইটি প্রকাশ করেছে আমাদের ইত্যাদি প্রকাশনী। এই বইটির প্রচ্ছদ দেখেছেন সব্যসাচী হাজরা এবং বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। অমর একুশের গ্রন্থমেলা উপলক্ষে আপনারা 25% কমিশনে বইটি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, বইয়ের বিষয়, বইয়ে কি আছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সেই প্রিয় লেখক, জনপ্রিয় লেখক এবং তরুণ লেখক আমাদের ফরিদুল ইসলাম নির্জন। ফরিদুল ইসলাম নির্জন, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জয়গুরু বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনার বইয়ের ব্যাপক প্রচার এবং কাটতি আমরা লক্ষ্য করেছি। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন, আমরা জানি যে এর আগেও আপনার বই বেরিয়েছে, কিন্তু আপনাদের এই যে লেখালেখির আরম্ভটা বা লেখালেখির হাতে খড়ি বলতে যে বিষয়টা আমরা বুঝি, এই বিষয়টি যদি একটু দর্শকদের সঙ্গে সহবাদ করেন। আচ্ছা, আমার লেখালেখি হচ্ছে যে প্রথমত আমি ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ার প্রতি তুমুল আগ্রহ আর কি। তো এই আগ্রহ থেকে হচ্ছে লেখালেখিটা জন্মে। প্রথম আমি যে কাজটা করেছি হচ্ছে কি, আমার বাড়ি হচ্ছে মফস্বলে, আপনি জানেন। তো মফস্বল হচ্ছে ওইখানে হচ্ছে বই পড়াটা মানে কঠিন ব্যাপার স্যাপার আর কি। তো আমি যে কাজটা করতাম, তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী পড়ার পরে পড়ার সময় হচ্ছে বাংলার যে বইগুলি পাওয়া যেত ওইগুলি পড়তাম। পঞ্চম শ্রেণী ওঠার পরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর যে বাংলা বইগুলো এভাবে পড়ে ইয়ে করতাম আর কি। তো এই পড়ার ভিতরে আমার বর্ণমালাগুলো বা শব্দমালাগুলো মাথার ভিতর খেলা করে আর কি। যে খেলা করার মাধ্যমে বাক্য গাঁথনের সৃষ্টি হয় আর কি। আর যার থেকে হচ্ছে আমি প্রথমত কবিতা লিখতাম। কবিতা কেমন আপনার, যে একটা কিশোরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে কবিতা হয়ে যেত। তারপরে আপনার হচ্ছে আকাশের দিকে তাকিয়ে আকাশ নিয়ে কবিতা হয়ে যেত। মাকে দেখলে মাকে নিয়ে কবিতা হয়ে যেত। মানে এইভাবে প্রথমত লেখালেখিটা আমার শুরু হয় আর কি। পরবর্তীতে আপনার যেটা হয়, পরবর্তীতে আমি গল্প লেখার প্রতি ইয়ে করি আর কি। আপনি জানেন যে তখন একটা জনপ্রিয় দেশের ভিতর পত্রিকা ছিল হচ্ছে জয় জয় দিন, শফিক রেহমান স্যার সম্পাদিত। তো আমি ওখানে বেড ধরেই বাজি ধরেই মোটামুটি ওখানে একটা গল্প পাঠাই আর কি। মৌচাকে দিলে ওই গল্পটা প্রকাশিত হয়। তার পরবর্তীতে আমি লেখালেখিতে পরিপক্কতা আসি এবং বিভিন্ন পত্র পত্রিকায় লিখতে থাকি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা জানলেন যে উনি আসলে ওনার ভেতরে সাহিত্য সৃজনের যে প্রেষণ, সেটি কিন্তু প্রাকৃতিক ভাবে ছিল। আর সেটাই স্বাভাবিক, লেখক আসলে তৈরি হয় না, লেখক জন্মায় তার স্বভাবত সেই প্রতিভা নিয়েই। তো তিনি লিখছেন দীর্ঘদিন থেকে, আর তার অনেক বই বেরিয়েছে। আমরা এই বইটি নিয়ে আরেকটু পরে কথা বলবো, আগুন জনম। তো অদ্যাবধি আপনার কয়টি বই বেরিয়েছে দর্শকদের যদি একটু জানিয়ে দেন। আচ্ছা, আমার বই বেরিয়েছে হচ্ছে 8ম গ্রন্থ আর কি, এটা আগুন জনম। আর এর আগের গুলো হচ্ছে যে আমার 4টি উপন্যাস, এটা দিয়ে মোট পঞ্চম উপন্যাস আর কি। প্রথমে আমি শিশুতোষ গল্প গ্রন্থ লিখেছি, ওটা হচ্ছে আপনার আমি বিভিন্ন পত্র পত্রিকাতে যে গল্পগুলো ছিল ওইটা নিয়ে প্রথম বই আমার বের হয় স্কুল মাঠে ভূতের মেলা আর কি, দেশ পাবলিকেশন থেকে আর কি। যদি এবার আমি নতুন একটা বই পড়িতম আর কি, ওটা দেশ পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে আর কি। ওটা এখন আমি ফাইনালি সম্পাদনা করিনি, হয়তো সামনে মানে আমি বইমেলার পরে ওটা প্রকাশিত হবে, যদি সারা বছর ব্যাপী রাখবো আর কি। তারপরে আপনার রম্য গল্প হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে রম্য বা ফান পেজগুলোতে হচ্ছে রম্য যে গল্পগুলো লিখতাম ওইগুলো নিয়ে একটা রম্য গল্প বই হয়, প্রেমের নাম হাসপাতাল আর কি। তো আমার তারপরে আমার প্রেমের নাম হাসপাতাল, ওটাও চমৎকার নাম, হ্যাঁ, দেশ পাবলিকেশন থেকে বের হয় আর কি। তারপরে আমার হচ্ছে আপনার আজগুচিতার উপন্যাস বের হয় জাগৃতি থেকে, আশ্রয় উপন্যাস জাগৃতি থেকে বের হয় আর কি। পরবর্তীতে আপনার বের হয়েছে হচ্ছে আপনজন ঘাসফুল থেকে, আর জীবন বিলাস এবং আগুন জনম হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। অনেক ধন্যবাদ। তাহলে আপনার সাহিত্য চর্চার যে প্রারম্ভ বা সূচনা, সেটি কবিতা থেকে হলেও আপনার কিন্তু কবিতা গ্রন্থ প্রকাশিত হয়নি। আপনি কথা সাহিত্যের দিকে বেশি ঝুঁকেছেন। ছোট গল্প, রম্য গল্প এবং উপন্যাস আপনার বেশি বের হয়েছে। তার মানে আমরা ধরে নিতে চাই যে উপন্যাস হচ্ছে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা। উপন্যাস লিখতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনার এই আগুন জনম, দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়াতে জেনে গেছেন যে আমাদের দেশে 1988 সালে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যা আমিও তখন খুব ছোট ছিলাম, সেই বন্যা প্রত্যক্ষ করেছি। সেই বন্যার যে ভয়াবহতা, সেই বিষয়টি এই উপন্যাসের মধ্যে উঠে এসেছে। তো এই বিষয়টি আমরা দর্শককে জানিয়ে দিলাম। এর কাহিনীটা বা চরিত্রগুলো, এগুলো আমার মনে হয় খুব বেশি বলা হয়নি। যেগুলো বলা হয়েছে সেটা তো
বন্যার বিষয়। তো এর কাহিনীটা যদি একটু ছোট করে বলেন, দর্শকরা আকৃষ্ট হবে। আচ্ছা, মজার হচ্ছে আমি কখনো কাহিনী বলিনি, তারপর আপনার কাছে আমি হয়তো প্রথম বলতেছি আর কি, বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন ক্ষেত্রে আর কি। তো আপনার এখানে কাহিনীটা হচ্ছে আপনার 1988 সালের বন্যায় আলেয়া নামের এক কিশোরীর হচ্ছে আপনার স্বামী মারা যায় আর কি, বন্যার সেই বিধ্বস্ত সময়। আপনি জানেন যে ওই সময় কিন্তু আমাদের এত প্রচারণা ছিল না, এত অনলাইন ছিল না, এত টিভি মিডিয়া ছিল না আর কি। তাহলে তখন কিন্তু আপনার যে মানুষের যে মানে ভয়াবহ পরিস্থিতি আর কি, তো এই ভয়াবহ অবস্থার ভিতর যে করুণ জীবনময় অবস্থা আর কি, করুণ জীবন অবস্থা আর কি, সেখান থেকে আপনার তুলে এসেছে আগরতলা। তখনকার আপনার বাড়িঘর কেমন ছিল আর কি, সেই চরিত্রগুলো তার মাধ্যমে উপস্থাপন করেছি। যে আপনার বাড়িঘরের সে ছোট ছোট পুকুরি ঘর, তারপরে টিনের চালা, সোনের ঘর ছিল আর কি। এবং আরো করুণ কাহিনী হচ্ছে যে আপনার মানুষ না খেয়ে থাকার কিন্তু একটা প্রতিযোগিতা চলতো আর কি, কারণ আপনার ক্ষুধার কিন্তু চরম ক্ষুধার্ত মানুষ ছিল আর কি। মানে ফসল কম উৎপাদন হতো, ফলে ঘরে খাবার বছরের নির্দিষ্ট সময়ে ধান ফুরিয়ে গেলে তাদের খাবারের তীব্র সংকট দেখা দিত। হ্যাঁ, ওইখান থেকে আপনার একজন নারীর যে বেঁচে থাকার যে আগতি, তার স্বামী মারা যায় 1960 সালের বন্যায় সাপে কেটে আর কি। তারপরে আপনি আসে 90 দশক আর কি। 90 দশকে গিয়ে হচ্ছে আপনার 90 দশক মানে আমাদের বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির একটা উদাহরণ আর কি, যেখানে আপনি নাট্য জগৎ, সিনেমা, তারপরে গান, আমরা যাই বলি না কেন সবকিছু কিন্তু ব্যাপকভাবে হচ্ছে আর কি। পাঠক 1988 সালে বন্যার ভিতর বেদনাদায়ক অধ্যায়ে প্রবেশ করবে এবং 90 দশকে এসে তারা হচ্ছে আপনার সেই আনন্দময় জীবন যাপন করবে আর কি। তারপরে 00 দশক এবং বর্তমান সময় আর কি, এই চারটা প্রেক্ষাপটকে নিয়ে সাজানো হয়েছে আর কি। এখানে আরেকটা কথা বলি, আমি এটা কখনো বলিনি, আমি দুইটা পরিবারকে টেনে এনেছি আর কি। তখন 88 সালের বন্যা বা 90 দশকে গ্রামের অবস্থা কি ছিল, এবং আর একটা হচ্ছে শহরের অবস্থা কি ছিল আর কি। এই দুটাকে আমি সমন্বয় করে উপন্যাসটা সাজানো হয়েছে আর কি। অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা জেনে গেলেন অনেক তরুণ প্রজন্ম, অনেকেই যাদের জন্ম 88-র পরে, তারা হয়তো 88-র বন্যার ভয়াবহতা জানেন না, অথবা 88-র বন্যায় যারা মায়ের কোলে ছিলেন তারাও হয়তো জানেন না। কিন্তু আমরা যারা খুব ছোট ছিলাম, কিন্তু আমরা দেখেছি এবং আমাদের চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য ভাসতে থাকে। মানুষের ফসল, মানুষের গরু বাছুর, গৃহস্থলী জিনিসপত্র ভেসে যাচ্ছে। মানুষ নিজের জীবনটা নিয়ে কোনো রকম গাছের ডালে, ঘরের চালায় বা অপেক্ষাকৃত কোনো উঁচু জায়গায় গিয়ে তারা আশ্রয় নিয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু আবার ওই সময় মহামারী, কলেরা, এই জাতীয় ডায়রিয়া, এই রোগ শোক ছড়িয়ে পড়ে, ফলে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি থেকে আলেয়া নামের একটি মেয়ে, তার স্বামী সাপের কামড়ে মারা গেল। তারপরে তার যে সে বেদনা দগ্ধ জীবন। এখন প্রশ্ন করতে পারেন যে 88-র বন্যা, তাহলে আগুন জনম কেন? এটা তো জল জনমও হতে পারত। আসলে বেদনার যে জ্বালা, বেদনার যে দহন, সেই জায়গা থেকে কিন্তু লেখক নামকরণ করেছেন আগুন। কারণ আগুনের মতো তখন সেই নারীকে নিজেকে পোড়াতে হয়েছে, বা বাস্তবতার আগুনে তাকে পুড়তে হয়েছে। সেই পোড়ার মধ্য দিয়েই সে নিজেকে টিকে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামই কিন্তু এই উপন্যাসের মধ্যে বিধৃত হয়েছে। দর্শক শ্রোতা, চমৎকার একটি বই, দুর্দান্ত প্রচ্ছদ, এবং ফরিদুল ইসলাম নির্জন একজন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক। তিনি দায়িত্বশীলতার সঙ্গে তার সাহিত্য চর্চা করে যাচ্ছেন, এবং সাহিত্য চর্চার কারণে তিনি কিন্তু ইতিমধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু পুরস্কারও পেয়ে গেছেন, সুধীজনের স্বীকৃতিও তিনি পেয়ে গেছেন। আমরা এই লেখকের বই কিনবো, পড়বো এবং প্রতিক্রিয়া ব্যক্ত করবো। ফরিদুল ইসলাম নির্জন, আপনাকে অনেক ধন্যবাদ জয়গুরু বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনি সাহিত্য জগতে স্বমহিমায় আরো সুদৃঢ়ভাবে আপনার ভিত্তি আপনি মজবুত করে গড়ে তুলুন। আপনার সাহিত্যের যে দ্যুতি, সেটি ছড়িয়ে পড়ুক বিশ্বময়, সেই প্রত্যাশা ব্যক্ত করে জয়গুরু বাংলার পক্ষ থেকে ইত্যাদি প্রকাশনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ বিদায়।